আমরা পড়ছি হাজার বছরের অব্যক্ত শয়তানের গল্প, এ ব্রিফ হিস্টোরি অফ শয়তান, লেখক কাজী ম্যাক। আমরা এখন পড়ছি তৃতীয় পর্ব, এই বইয়ের তৃতীয় পর্ব। আমরা সেই জেনেছি বিল্লু তার স্যারের কাছে নিয়ে এসেছেন নির্ঝর সাহেবকে, এবং স্যার ইহুদিদের সম্পর্কে কথা বলা শুরু করেছেন। ইহুদি পরিবার ছিল একটি, এবং সেই পরিবার পঞ্চম প্রজন্ম, এবং রাজশাহীতে শেষ প্রতিনিধি ছিলেন মার্ডিসাই কহেন বা মার্ডি। তবে এ নামে আরও কয়েকজন ছিলেন এরপর থেকে। মর্ডি তার পরিবারের ইতিহাস বর্ণনা করতে গিয়ে জানান, কহেন পরিবারের প্রথম সদস্য যিনি রাজশাহী পদার্পণ করেন তার নাম ছিল ইসাক কহেন। সেটা ছিল 1833 সালের দিকে। কহেন ইরানের ইস্পাহান প্রদেশ থেকে কলকাতা আসেন। সেখান থেকে সপরিবারে নদীপথে প্রথম কুষ্টিয়া, পরে ঢাকা এবং শেষে রাজশাহীতে এসে স্থির হন। রাজশাহী সহ ভারতবর্ষে যেসব ইহুদি বসবাস শুরু করে তারা মূলত ছিল সেমিটিক গোত্রের, এবং তাদের মূল পেশা ছিল ব্যবসা। প্রফেসর ইবনে গোলাম সামাদের মতে ভারতবর্ষের আসা ইহুদিরা মূলত ছিল বোহেমিয়ান বা যাযাবর ধরনের। পৃথিবীর অন্যান্য দেশেও ইহুদিদের মধ্যে এ প্রবণতা দেখা যায়। ইসাক কহেন রাজশাহীতে বেশ কিছু সম্পদও ক্রয় করেন। এর মধ্যে অন্যতম ছিল গোদাগাড়ি দিগ্রামে 500 বিঘা কৃষি জমি, বিমানবন্দরের কাছে 20 বিঘা জমি, কাজীগঞ্জে 2 বিঘা জমি, মালোপাড়ায় 1 বিঘা জমি এবং গণকপাড়ায় তেলকলের কাছে 5 কাঠার উপর বসত বাড়ি। রাজশাহীতে স্থায়ী হওয়ার কারণে ইসাক কোহেন ইহুদি সম্প্রদায়ের কাছে রাজশাহী কোহেন নামে পরিচিত হয়ে ওঠে। ইসাক কোহেনের পর তার ছেলে সাইমন রাহেমিম কোহেন এসব সম্পত্তি দেখাশোনা করতেন। রাহেমিমের পর তার ছেলে মর্ডিসাই কোহেন এই সম্পত্তির মালিক হন। মর্ডিসাই কোহেন মোনা সাহেব হিসাবে পরিচিত ছিলেন। মোনা সাহেবের আগে কহেন পরিবার মূলত কৃষি নির্ভর থাকলেও মোনা সাহেবের সময় থেকে ব্যবসায় মনোযোগী হন, এবং 19বিংশ শতাব্দীর শুরুতে রানীবাজারের এম কোহেন অ্যান্ড সন্স নামে মনোহরি ব্যবসা শুরু করেন। মোনা সাহেবের প্রথম ছেলে পিনহাস হে কোহেন 1903 সালে জন্ম নেন। তার অপর ছেলে শাসন রাহেমিম 1958 সালের 4 জানুয়ারি মৃত্যুবরণ করেন। শেষকৃত্যের জন্য তার মরদেহ কলকাতায় নিয়ে যাওয়া হয়। হে এবং শাসনি উভয় মিলে রানীবাজার ও গণকপাড়ায় সাইকেল, পেট্রোমেক্স বা হেজাকবাতি, কেরোসিন স্টোভ, গ্রামোফোন ইত্যাদি দোকান দেন। তাদের দোকানের নাম ছিল নর্থ বেঙ্গল সাইকেল স্টোর এবং সাইকেল হসপিটাল। হে এর মেয়ে ফ্লোরেন্স, ছেলে এজরা কোহেন ও মডি কোহেন বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করছেন। হে 60-এর দশকের প্রথম দিকে বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। তাদের 3 ছেলে ছিল, যাদের নাম যথাক্রমে স্যামুয়েল কোহেন, আব্রাহাম কোহেন, শাসনি কোহেন। 1968 সালের আগেই রাজশাহীতে সম্পত্তি বিক্রি করে ঢাকায় ছোট ছেলে মর্ডি কোহেনের কাছে চলে যান এবং 1968 সালে ঢাকা থেকে কলকাতায় চলে যান। শাসনি কোহেন কলকাতার মর্ডি কোহেনের প্রথম ছেলে রাফায়েল কোহেন রাফি নিউ ইয়র্কে, এবং দ্বিতীয় মেয়ে মিখাইল কোহেন ও মেয়ে পেরোনা এমা ইসরায়েলে বসবাস করছেন। কোহেন পরিবার মূলত ফার্সি ও আরবি ভাষায় প্রচলিত ছিল, তবে 60-এর দশকের প্রথম পর্যন্ত তারা বাসায় আরবিতেই কথা বলতেন। শাসনি কোহেনের সময় থেকে তারা বাসায় বাংলার কথা বলা শুরু করেন। কোহেন উর্দু ও ইংরেজিও চর্চা ছিল। কোহেন পরিবার রাজশাহী ত্যাগ করার আগে তাদের যাবতীয় সম্পত্তি বিক্রি করে দেন। শেষের দিকে কোহেন পরিবার বাটার মোড়ে অসীম কৃষ্ণ সিংহ রায়ের বর্তমান মুক্ত হোটেল বাসায় ভাড়া থাকত।
পঞ্চম প্রজন্মের মর্ডি কোহেন 1968 সালে রাজশাহী ত্যাগ করলে রাজশাহী ইহুদি শূন্য হয়ে যায়। এরপর কি তবে রাজশাহী ইহুদি শূন্য হয়ে যায়? বিল্লু বলল, তা এক প্রকার বলতে পারিস। রাজশাহীতে এই পরিবারের শেষ প্রতিনিধি ছিলেন মর্ডিচাই কোহেন। তিনি রাজশাহীবাসীর কাছে পরিচিত ছিলেন মর্ডি হিসেবে। মর্ডিচাই কোহেন 1964 সালে রাজশাহী ছেড়ে ঢাকায় যান এবং 1968 সালে দেশ ত্যাগ করে কলকাতায় চলে যান। মর্ডি যদিও 20 বছর বয়সে 1964 সালে রাজশাহী থেকে চলে যান, তথাপিও তার সদ্য হাস্য, গৌরকান্তি সুন্দর চেহারা, সবার প্রতি আন্তরিক আচরণ, ক্রীড়াপ্রীতি ও অভিনয় প্রতিভা তাকে সে সময়ের কিশোর ও তরুণদের মধ্যে আলোচিত চরিত্রে পরিণত করে। মর্ডিচাই কোহেন 1950 সালে কলেজিয়েট স্কুলে ভর্তি হন। তার স্কুল জীবন সম্পর্কে মেজর জেনারেল জামিল ডি আহসান লিখেছেন, বাৎসরিক স্পোর্টসে আমি উপভোগ করতাম সবচেয়ে আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা। অবশ্যম্ভাবীভাবে দীর্ঘকায় ও সুদর্শন মর্ডি কোহেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতেন। সেই রাজশাহীতে একমাত্র ইহুদি পরিবারের সন্তান। তার বাবার সাইকেল মেরামতের বড় দোকান ছিল রানীবাজার এলাকার সাধনা ঔষধালয় এর মোড়ে। সে কারণে ছোটবেলা থেকেই সাইকেল চালনায় সে পারদর্শী হয়ে ওঠে। স্কুলে ক্যাডেট কোর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তার সপ্রতিভ পদচারণ ছিল। মর্ডিচাই কোহেন 1962 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী কলেজ নৈশ ভর্তি হন। ছাত্র জীবনে ক্রিকেট খেলতেন, তবে সাইকেল খেলায় পারদর্শী ছিলেন। তার ভাই সামিও সাইকেল খেলায় পারদর্শী ছিলেন। পড়াশোনার পাশাপাশি 1962 সাল থেকে তিনি রেডিও বাংলাদেশ রাজশাহীর নিয়মিত ঘোষক হিসাবে কাজ করতেন। 1964 সালে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের যাত্রা শুরু প্রাক্কালে তিনি সেখানে ঘোষক এবং সংবাদ পাঠক হিসেবে যোগ দেন। তরুণ বয়সে মর্ডি কোহেন অত্যন্ত সুদর্শন হওয়ায় সুবাদে ঢাকায় 4টি এবং কলকাতায় 3টি ছবিতে অভিনয় করেন। 1968 সালে মর্ডি দেশ ত্যাগ করে চলে যান। সেখানে তিনি এলিন কোহেনকে বিয়ে করেন। বর্তমানে মর্ডিচাই কোহেন কলকাতায় 30 পার্ক লেনে সস্ত্রীক অবসর জীবনযাপন করছেন। মর্ডিচাই কোহেনের সঙ্গে আমার কলকাতায় দেখা হয়েছিল। মর্ডিচাই কোহেনের বয়স এখন প্রায় 70 বছর। শরীরের কাঠামো ঠিক থাকলেও ভিতরে ঘুণ ধরেছে। লাঠিতে ভর করে চলতে হয়। বাংলাদেশে শৈশব, কৈশোর আর তরুণ বয়সের 24টি বসন্ত কেটেছে তার। এর মধ্যে 20টি রাজশাহীতে। মর্ডিচাই কোহেনের সঙ্গে আলাপচারিতায় মনে হয়েছে তার স্মৃতিতে রাজশাহী এখনো সজীব। তিনি জানেন যে রাজশাহীকে ছেড়ে গেছেন তার খুব কমই এখনো টিকে আছে। তবু জীবন সায়ান্নে তিনি অন্তত একবার রাজশাহী আসার স্বপ্ন দেখেন, তার যৌবনের রাজশাহী ও সেই সময়ের বন্ধুদের সঙ্গে শেষ দেখা করতে। আমি বেশ বিস্মিত হয়ে গেলাম। এত বছর ধরে সাংবাদিকতা করছি, কিন্তু এসব বিষয়ে কিছুই জানি না। অপু সাহেব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ খানিক সময়ের নীরবতা থেকে বেরিয়ে এসে উনি বললেন, কি নির্ঝর সাহেব, মনের মধ্যে অনেক উকি মারছে, তাই না? সবচেয়ে বেশি যেটা খোঁচা মারছে সেটা মনে হয় আপনি ভাবছেন ইহুদিদের সাথে শয়তানের রিলেশন কি, তাই না? মানে জি, কিছুটা সেই রকমই। বিল্লু বলে উঠল, স্যার, ইহুদিদের কিতাবে তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিকই বলেছেন বিল্লু সাহেব, ঠিকই বলেছেন। থিওরিটিক্যালি তাই আছে, কিন্তু আপনারা তো জানেন ইহুদিদের একটা গোপন সংঘ ছিল, আর সেটার নাম ফ্রিমেসন সোসাইটি। ইভেন এটা কিন্তু কনস্পিরেসি না, ফ্যাক্ট। বিল্লু, স্যার, আমরা ফ্রিমেসন নিয়ে খুব বেশি কিছু জানি না, আপনি একটু ইন ডিটেল বলুন।
এত বিস্তারিত বলার সময় পাবো না, অলরেডি 2:21 বেজে গেছে। আমি শুধু ফ্রিমেসনের আন্দোলনের একটা রূপরেখা সংক্ষেপে তুলে ধরব, তারপর আমাদের দেশের সাথে এবং তোমাদের কাজের সাথে এর রিলেশন কোথায় তা তুলে ধরব। ওকে স্যার, শুরু করেন। অপু সাহেব ফ্ল্যাক্স থেকে 3টি কাপে চা ঢাললেন। চায়ের চুমুক দিতে দিতে উনি শুরু করলেন। ফ্রিমেসনারি বিশ্বের প্রাচীনতম গুপ্ত গোষ্ঠী, যার যাত্রা শুরু হয়েছিল 3000 অব্দে খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেমের টেম্পল অফ সলোমনের কারিগরদের ভিতর থেকে। গোষ্ঠীটি সাধন করে বিশ্বের প্রাচীনতম রহস্যময় জ্ঞান, যে গোষ্ঠীর সাথে জড়িত 16 শতকের ইউরোপের জ্ঞানদীপ্তিক যুগ বা এজ অব এনলাইটমেন্ট এবং 17 শতকের ম্যাসনিক গিল্ড বা রাজমিস্ত্রিদের সংঘ। এ গোষ্ঠীও 17 ও 18 শতকে ইংল্যান্ড, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনে ও সামাজিক বিপ্লবের পিছনে সক্রিয় ছিল। কি বলছেন এসব? আমি খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলাম। অপু সাহেব অট্টহাসি দিয়ে বলল, আরে এখনো তো কিছু বলিই নাই। এই সঙ্গের সদস্য ছিলেন ফার্সি লেখক ভলতেয়ার, জার্মান সঙ্গীতবিদ মোজার্টো, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট বুশ। বিল্লু একটু জোর দিয়ে বলে উঠল, আরে ধুর, এসব কথা সব বানোয়াট। অপু সাহেব মুস্কি হেসে একটা অ্যালবাম হাতে নিলেন এবং সেখান থেকে এবার জর্জ ওয়াশিংটনের ম্যাসনিক ড্রেস পরা ছবি দেখালেন। বিল্লু একেবারে চুপ হয়ে গেল। ডক্টর অপু আবার শুরু করলেন, বিল্লু, দয়া করে একটু চুপ করে শুনতে থাকো। তো যা বলছিলাম, আচ্ছা, তোমরা কি দ্য হিরাম কি বইটি পড়েছ? জি না। বইটা কার লেখা? ওকে, শোনো তাহলে। 1997 সালে ক্রিস্টোফার নাইট এবং রবার্ট লোমাস এই বইটি লেখেন। এই বইটিতে বিচিত্র ইতিহাস তুলে ধরেন। ক্রিস্টোফার নাইট এবং রবার্ট লোমাস এরা দুজনই ম্যাসন অর্থাৎ ফ্রিম্যাসনারি গোষ্ঠীর সদস্য। এরা ফ্রিম্যাসনারি গোষ্ঠীর অন্যান্য সদস্যের মতো ফ্রিম্যাসনারি গোষ্ঠীর প্রকৃত ইতিহাস সম্বন্ধে তেমন কিছু জানতেন না, কারণ ফ্রিম্যাসনরা গোষ্ঠীর নির্দিষ্ট স্তর অতিক্রম না করলে সদস্যদের গুপ্ত রহস্য জানানো হয় না। সে যাই হোক, এরা দুজন অত্যধিক পরিশ্রম করে প্রাচীন মিশরীয় নথিপত্র, পুরাতন এবং নতুন বাইবেল, প্রাথমিক খ্রিস্টীয় দলিলাদি এবং হিব্রু শাস্ত্রাদি, ডেড সি স্ক্রোল এবং ফ্রিমেসনারিকৃত রিচুয়াল বিশ্লেষণ করে হাইরাম কি বইতে দেখান যে আধুনিক ফ্রিমেসনারি গোষ্ঠীর উদ্ভব 18 শতকের ইউরোপে মনে হলেও প্রকৃতপক্ষে গোষ্ঠীটির শিকড় নিহিত খ্রিস্টপূর্ব 3000 অব্দের জেরুজালেমের টেম্পল অফ সলোমনের ইস্টন মেসনদের মধ্যে। এবং বড় বিচিত্র এবং বিস্ময়কর সে ইতিহাস। জেরুসালেমে টেম্পল অফ সলোমন যীশুখ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে রাজা সলোমনের সময়ে নির্মাণ কাজ শুরু হয়। যে টেম্পলে রক্ষিত ছিল পাথরে খোদিত 10ম আজ্ঞা বা 10 কমান্ডমেন্ট, এবং এমনটা তৎকালীন ইহুদিদের বিশ্বাস ছিল যে স্বয়ং ঈশ্বর বাস করেন। হিব্রুবাসীরা ঈশ্বরকে ইয়াহওয়ে বলে ডাকত। বিল্লু বিস্ময়ের সাথে বলে উঠল, টেম্পল অফ সলোমন? হ্যাঁ, টেম্পল অফ সলোমন। রাজা সলোমন খ্রিস্টপূর্ব 10ম শতক জাদুবিদ্যা ও আধ্যাত্মিক প্রজ্ঞার জন্য প্রখ্যাত ছিলেন, যে কারণে তার পক্ষে টেম্পল অফ সলোমনের স্থাপত্য নকশাটি স্বয়ং ইয়াহওয়ের কাছ থেকে পাওয়া সম্ভব হয়েছিল। যে কারণেই ওই স্বর্গীয় নকশাটি হয়ে উঠেছিল এক অতীন্দ্রিয় জ্ঞানের উৎস। যে নকশা সম্বন্ধে জানতেন হাইরাম আবিব নামে এক মেধাবী কারিগর।
ইনি ছিলেন টেম্পল অফ সলোমনের প্রধান স্থপতি। হিব্রু বাইবেলে টায়ার নগরের রাজা হাইরামের নাম থাকলেও হাইরাম আবিফ এর নাম নেই। অবশ্য বাইবেলে হাইরাম আবিফকে নপ্তালি গোত্রের বিধবার সন্তান বলা হয়েছে। হিব্রু বাইবেলের সেকেন্ড বুক অব ক্রনিকলসের 2য় অধ্যায়ে সে বর্ণনা রয়েছে। রাজা সলোমন টায়ারের রাজা হিরামের কাছে দূত পাঠিয়ে জানালেন যে তিনি একটি উপাসনালয় নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এজন্য বিভিন্ন মাল মশলা এবং কারিগর প্রয়োজন। আমার মনে একটা প্রশ্ন জাগতে শুরু করলো, হাইরাম আবিফ কি তবে জেরুসালেমে এসেছিলেন? একটু পরেই অপু সাহেব আবার বলতে শুরু করলেন, হাইরাম আবিফ টেম্পল অফ সলোমনের প্রধান স্থপতি। কিং সলোমনের পরেই তিনি টেম্পল এর স্বর্গীয় পরিকল্পনা সম্বন্ধে জেনেছিলেন। হাইরাম আবিফ জেরুজালেম এলেন। রাজা সলোমন তার কাছে টেম্পল অফ সলোমনের ঐশী নকশাটি হস্তান্তর করলেন। হাইরাম আবিফ কাজ শুরু করলেন। নির্মীয়মান টেম্পল অফ সলোমন ঘিরে পাথর কাটার মিস্ত্রিদের সংঘ বা ম্যাসনিক গিল্ড গড়ে উঠেছিল। প্রতিভাবান এবং আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন হাইরাম আবিফ অনিবার্যভাবেই হয়ে উঠলেন তাদের গুরু। তিনি প্রতিদিন তার শিষ্যদের মূল দৈব নকশা, যেটি কিং সলোমন ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন, সেটি থেকে অল্প অল্প করে নির্দেশ দিয়ে ধীরে ধীরে গড়ে তুলছিলেন উপাসনালয়টি। কথা ছিল নির্মাণ কাজ শেষ হলে হাইরাম আবিফ স্থাপত্যের নিগুড় জ্ঞান তার শিষ্যদের জানিয়ে দেবেন। যে গুহ্য জ্ঞানের অধিকারী হলে অতিপ্রাকৃত শক্তির অধিকারী হওয়া সম্ভব। সে যাই হোক, সংঘের কয়েকজন শিষ্য ধৈর্য হারায়। তারা স্বর্গীয় পরিকল্পনা জানার জন্য হাইরাম আবিফকে হত্যা করতে উদ্যত হয়। বিলু, স্যার, তাকে কি হত্যা করা হয়েছিল? অবশ্যই, শুনতে থাকো মনোযোগ দিয়ে। বাইবেল অনুযায়ী টেম্পল অফ সলোমনের অভ্যন্তর নকশা খ্রিস্টপূর্ব 10ম শতকে এই স্থাপত্য জ্ঞান আয়ত্তে এসেছিল। তৎকালীন সময়ে স্থাপত্য বিদ্যাকে গুহ্য এবং নিগুড় জ্ঞান মনে করা হতো, যার কেন্দ্রে থাকতেন একজন প্রধান স্থপতি। বর্তমানকালের ভাষায় প্রধান স্থপতিকে আর্কিটেক্ট না বলে বলা হতো মাস্টার মেসন। পরে আমরা দেখব যে আধুনিক ফ্রিমেসনারি গোষ্ঠীতে 3টি ডিগ্রি রয়েছে, যেমন ইন্টার্ড, অ্যাপ্রেন্টিস, দীক্ষার প্রাথমিক স্তর, ফেলোক্রাফট, এটি মধ্যবর্তীকালীন ডিগ্রি। এ সময় নানা ধরনের শিক্ষা লাভ হয় এবং মাস্টার মেসন এই ডিগ্রি না হলে গোষ্ঠীর অন্যান্য গোপন কর্তৃত্বে অংশ নেওয়া যায় না। মাস্টার মেসন হওয়াই একজন প্রাথমিক প্রিমেশনারির সদস্যের মূল লক্ষ্য। হাইরাম আবিফ প্রতিদিন দুপুরবেলা উপাসনালয়ে প্রার্থনা করতেন। একদিন পূর্ব দরজার কাছে একজন শিষ্য তার পথ রোধ করে দাঁড়ায় এবং পবিত্র নকশার জ্ঞান দাবি করে। হাইরাম আবিফ তাকে বলেন, তা কি করে সম্ভব? আর আমি তো বলেছি যে নির্মাণ কাজ শেষ হলে আমি তোমাদের সবাইকে পবিত্র স্থাপত্যের জ্ঞান দেব। শিষ্যটি তার গলায় তীক্ষ্ণ পাথর দিয়ে আঘাত করে। হাইরাম আবিফ রক্তাক্ত হলেন এবং তীব্র যন্ত্রণা জর্জরিত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর দক্ষিণ দরজায় আরেকজন শিষ্য তার পথ রোধ করে এবং পবিত্র স্থাপত্যের জ্ঞান দাবি করে। হাইরাম আবিফ সে জ্ঞান দিতে অস্বীকার করেন। শিষ্যটি তাকে ধারালো একটি নির্মাণ যন্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত হাইরাম আবিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পশ্চিম দরজায় আরেকজন শিষ্য তার সামনে এসে দাঁড়ায় এবং সেও পবিত্র স্থাপত্যের দাবি করে। মুমূর্ষ রক্তাক্ত হাইরাম আবিফ সে জ্ঞান দিতে অস্বীকার করেন। শিষ্যটি তাকে এবার সুতীক্ষ্ণ শ্রেণীর উপর্যুপরি আঘাতে হত্যা করে। মৃত্যুর আগে নাকি হাইরাম আবিফ এই বলে চিৎকার করেন, বিধবার সন্তানকে কে সাহায্য করবে? এটি ফ্রিমেসনারি গোষ্ঠীর অন্যতম এক গোপন কীর্তি। এই অভিনয়ে
মাধ্যমে একজন দীক্ষিতকে সঙ্গে গ্রহণ করা হয়। হায়রাম আফিফের শেষ চিৎকার, বিধবার সন্তানকে কে সাহায্য করবে, এটি আজও ফ্রিমেশনারি গোষ্ঠীর সদস্যদের বন্ধন অটুট রাখে। তার কারণ আছে। হায়রাম আফিফ ছিলেন ফ্রি, মুক্ত এবং মেইসন অর্থাৎ কারিগর। ফ্রিমেশনারি শব্দটির উদ্ভব হায়রাম আফিফের আত্মত্যাগ থেকেই। হায়রাম আফিফ এর হত্যাকাণ্ডের 3000 বছর পর আজও ফ্রিমেশনারি গোষ্ঠী হায়রাম আফিফকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। ফ্রিমেশনারিদের চোখে মুক্ত এবং স্বাধীন চিন্তার অধিকারী হায়রাম আফিফ একজন সর্বশ্রেষ্ঠ বীর, মহৎ প্রাণ এবং অনুপ্রেরণার অন্যতম উৎস। হায়রাম আফিফ এর সততা ফ্রিমেশনারি গোষ্ঠীর আত্মবিশ্বাস এবং সততার মূল ভিত্তি। প্রাণের বিনিময়ে হলেও হায়রাম আফিফ তুষ্করদের কাছ থেকে গুপ্ত জ্ঞান রক্ষা করেছিলেন এবং এই আত্মত্যাগের মহান ঘটনাটি 3000 বছর ধরে মেসনদের গুপ্ত গোষ্ঠীকে সচেতন এবং উদ্দীপ্ত করে রেখেছে। ফ্রিমেসনদের মতে যারা মুক্ত এবং স্বাধীন চেতনার অধিকারী, 3টি শত্রু তাদের সর্বদা ধ্বংস করতে চায়: 1 অজ্ঞতা, 2 গোঁড়ামি, 3 স্বৈরাচার। হায়রাম আফিফ এর হত্যাকাণ্ডটি ঘটেছিল দুপুরবেলায়। খুনিরা তার মৃতদেহ নির্মীয়মান উপাসনালয়ের রাবিশের নিচে লুকিয়ে রাখে এবং রাত্রে অত্যন্ত গোপনে নিকটবর্তী এক পাহাড়ে সমাহিত করে। পরের দিন খুনিরা ধরা পড়ে এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে রাজা সলোমনের কানে যায়। তিনি কারিগরদের নিয়ে পাহাড়ে যান। তারপর কারিগররা হায়রাম আফিফকে কবর থেকে টেনে তুলতে ব্যর্থ হলে রাজা সলোমন প্রমাণ বিক্রমে সিংহের থাবায় হায়রাম আফিফকে কবর থেকে টেনে তোলেন এবং জাদুকরী শক্তিতে নবজীবন দান করার চেষ্টা করেন। টেম্পল অফ সলোমনের নকশা নিয়ে কিং সলোমন এবং হায়রাম আফিফ আলোচনা করছেন। উপবিষ্ট হায়রাম আফিফের হাতে কম্পাসটি লক্ষণীয়, কেননা পরবর্তীকালে ফ্রিমেশনারি গোষ্ঠীর প্রতীক হয়ে ওঠে কম্পাস। ফ্রিমেশনারি প্রতীক কম্পাস এবং স্কয়ার এর মানে সহজেই বোঝা যায়। মাঝখানে ইংরেজি জি অক্ষরটি গড এবং জিওমেট্রি এই দুটি শব্দের প্রতীক। ফ্রিমেশনরা মনে করে ঈশ্বর হলেন মহাবিশ্বের গ্র্যান্ড আর্কিটেক্ট এবং জ্যামিতির জ্ঞান ব্যতীত স্থাপত্যবিদ্যা সম্ভবপর নয়। এ কারণেই 19 শতকের একজন প্রখ্যাত ফ্রিমেশনারি লেখক আলবার্টো পাইক এর একটি বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে ইউক্লিডের উক্তি। বাইবেলের উক্তি বাদে হায়রাম আফিফ কিংবা টেম্পল অফ সলোমনের অস্তিত্ব সম্পর্কে আধুনিক ঐতিহাসিকগণ নিশ্চিত নন। তবুও টেম্পল অফ সলোমনের আদলে পরবর্তীকালে ইউরোপ এবং আমেরিকায় প্রায় 15,000 মেসনিক লজ গড়ে উঠেছে, যে লজের গোপন চেম্বারে ফ্রিমেসনরা সমবেত হয়ে আজও গোপন কীর্তে অংশ নেয়, যে কীর্তের কেন্দ্রে 3000 বছরের প্রাচীন টেম্পল অফ সলোমনের প্রধান স্থপতি হায়রাম আফিফ। ক্রিস্টোফার নাইট এবং রবার্ট লোবাস হিরাম কি বইটিতে লিখেছেন, 70 খ্রিস্টাব্দে রোমানরা জেরুসালেমে হেরোদের টেম্পল ধ্বংস করেছিল। তার আগেই আদি খ্রিস্টানরা ওই টেম্পলের নিচে মূল্যবান পাণ্ডুলিপি, পবিত্র পাত্র বা হলি গ্রেইল, যে পাত্রে যিশুর পবিত্র রক্ত ছিল, লুকিয়ে রেখেছিল। 1000 বছর পর নাইট টেম্পলার নামে আরেকটি কুখ্যাত গোষ্ঠী ক্রুসেডের পর জেরুসালেম থাকাকালীন সময়ে সেসব আবিষ্কার করেছিল এবং পরবর্তীকালে তারা তাদের গুপ্ত গোষ্ঠীতে সেই আদি খ্রিস্টীয় কীর্তি অন্তর্ভুক্ত করেছিল। আসসালামু আলাইকুম। আমরা পড়ছি 1000 বছরের অব্যক্ত শয়তানের গল্প, এ ব্রিফ হিস্টোরি অফ শয়তান, লেখক কাজী ম্যাক। আমরা দেখেছি যে নির্ঝর এসেছে সেই বিল্লুর শিক্ষকের বাসায়, শিক্ষকের কাছে বরিশালে, এবং তিনি তাদেরকে এখন বলছেন সেই
মেশনারিদের সম্পর্কে, এবং এই পর্বে আমরা জানব ইলুমিনাতি এবং এই সমস্ত বিষয়ের সম্পর্ক কি সেই বিষয়ে। এত সব তথ্য লোকটার মাথায় কিভাবে সেট থাকে? সত্যি ডক্টর অপু একজন উচ্চ লেভেলের জিনিয়াস। বিল্লু চিন্তিত সুরে বলল, স্যার, এটার পরে কি হলো? হ্যাঁ, আমি এবার তোমাদের বলবো ফ্রিম্যাসনদের সাথে নাইট টেম্পলদের সম্পর্কের কথা। আমি বললাম, নাইট টেম্পলরা তো খ্রিস্টের রক্ষক হিসেবে কাজ করত। হ্যাঁ, কিছুটা। আগেই বলেছি 70 খ্রিস্টাব্দের রোমানরা জেরুজালেমের প্রধান উপাসনালয়টি হেরোদ টেম্পল ধ্বংস করেছিল। তার আগেই আদি খ্রিস্টানরা ওই টেম্পলের নিচে মূল্যবান পাণ্ডুলিপি, পবিত্র পাত্র বা হলি গ্রেইল সহ যে পাত্রে যিশুর পবিত্র রক্ত ছিল প্রভূত ধনসম্পদ লুকিয়ে রেখেছিল। এর 1000 বছর পর নাইট টেম্পলার নামে আরেকটি গুপ্ত গোষ্ঠী ক্রুসেডের সময় জেরুসালেমে থাকাকালীন সময়ে সেসব আবিষ্কার করে এবং পরবর্তীতে তারা আদি খ্রিস্টীয় কীর্তি দ্বারা প্রভাবিত হয়। টেম্পল অফ সলোমনের প্রধান স্থপতি হাইরাম আবিব এর যে ঐতিহ্য কালক্রমে বিলীন হয়ে গিয়েছিল সে সংক্রান্ত তথ্যাদি জেরুসালেমে থাকাকালীন সময়ে ওই নাইট টেম্পলরা আবিষ্কার করেছিল। এর ফলে ফ্রিম্যাসনারি গোষ্ঠীর সঙ্গে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর প্রধান স্থপতি হাইরাম আবিব এর সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি বলে অনেকেই মনে করেন। 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের পর খ্রিস্টানরা জেরুসালেম নগর জয় করে নেয় এবং ফিলিস্তিনের লাতিন কিংডম অব জেরুসালেম প্রতিষ্ঠা করে। এরপর অনেক খ্রিস্টান তীর্থযাত্রী ইউরোপ থেকে জেরুসালেমে আসতে থাকে। এই ঘটনাটি নাইট টেম্পলার সংঘের উদ্ভবের অন্যতম কারণ। এক কথায় নাইট টেম্পলাররা ছিল ক্রুসেড চলাকালীন সময়ে যোদ্ধা সাধুদের একটি গুপ্ত সংঘ, যে সংঘটি প্রায় 200 বছর ধরে ইউরোপে তাদের প্রভাব প্রতিপত্তি অব্যাহত রেখেছিল। নাইট টেম্পলরা দ্য পোর ফেলো সোলজার্স অফ ক্রাইস্ট অ্যান্ড অফ দ্য টেম্পল অফ সলোমন নামেও পরিচিত। প্রথম ক্রুসেডের পর 1119 খ্রিস্টাব্দে এদের উদ্ভব হয়েছিল। জেরুসালেম নগরটি নিরাপদ হলেও এর বাইরে ইউরোপীয় খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য বিপদসংকুল ছিল। লাতিন কিংডম অফ জেরুসালেম এর রাজা তখন দ্বিতীয় বলডুইন, শাসনকাল 1118 থেকে 1131 খ্রিস্টাব্দ। তার কাছে ফরাসি নাইট হুগুয়েলস দ্য পিয়েস তীর্থযাত্রীদের রক্ষা করার জন্য একটি সংঘ গঠনের প্রস্তাব করেন। রাজা দ্বিতীয় বলডুইন এতে সম্মত হন এবং সে এই সংঘের প্রধান কেন্দ্র হিসাবে জেরুসালেম নগরের টেম্পল মাউন্ট বরাদ্দ করেন। এখানেই যীশু খ্রিস্টের 1000 বছর পূর্ব রাজা সলোমন টেম্পল অফ সলোমন নির্মাণ করেন, যে টেম্পলে রক্ষিত ছিল পাথরে ক্ষুদিত 10ম আজ্ঞা বা 10 কমান্ডমেন্টস। ওই উপাসনালয়ের প্রধান স্থপতি ছিলেন হাইরাম আবিব, যিনি ফ্রিম্যাসনারি গোষ্ঠীর প্রাণপুরুষ। নাইট টেম্পলাররা ছিল সংখ্যায় মাত্র 9 জন। এদের মধ্যে হুগুয়েস দ্য পিয়ের্স বাদে উল্লেখযোগ্য ছিল গডফ্রে দ্য সেন্ট ওমের এবং আন্দ্রে দ্য মোবা। তারা খ্রিস্টের প্রতি আনুগত্য, দারিদ্র ও কৌমার্যব্রতের শপথ করে। তারা দানের উপর নির্ভর করত। সলোমনের টেম্পল থেকেই টেম্পলার শব্দটির উদ্ভব। নাইট অফ দ্য টেম্পল পবিত্র ও রহস্যময় টেম্পল অফ সলোমনের নাইট। একটি ঘোড়ার পিঠে 2 জন নাইট টেম্পলার, কিন্তু 2 জন কেন? তারা যে দরিদ্র এটি তারই প্রতীক। নাইট টেম্পলাররা কাঁধে কাঠের ক্রুশ নিয়ে যুদ্ধ করত। মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনে নাইট টেম্পলারদের বিরুদ্ধে সমগ্র ইউরোপ রোমাঞ্চিত হয়ে উঠেছিল। অনেক ইউরোপীয় অভিজাত তাদের সঙ্গে যোগ দিয়েছিল, ফলে প্রচুর অর্থ ও ভূমি লাভ করে সংঘটি অতি অল্প সময়েই সম্পদশালী হয়ে ওঠে।
তার উপর ক্রুসেড চলাকালীন সময়ে ফিলিস্তিনের নানা স্থান লুণ্ঠন করেও তারা প্রচুর ধন সম্পদ হস্তগত করেছিল। নাইট টেম্পলাররা ফিলিস্তিনের নানা স্থানে দুর্গ নির্মাণ করে লাতিন কিংডম অব জেরুসালেম এর নিরাপত্তা সুনিশ্চিত করেছিল। সিরিয়ার টর্টরাস তৎকালীন সময়ে লাতিন কিংডম অব জেরুসালেমের অন্তর্গত নাইট টেম্পলারদের নির্মিত একটি দুর্গ। দুর্গটি অবস্থিত ছিল ভূমধ্যসাগরের পূর্ব তীর ঘেঁষে, ফলে এটি বন্দর হিসেবেও ব্যবহৃত হতো। ফিলিস্তিনে আরও কয়েকটি দেশ গড়ে উঠেছিল। তারা ইউরোপীয় খ্রিস্টান তীর্থযাত্রীরা প্রথমে নৌপথে টর্টসা দুর্গে আসত, সেখান থেকে নাইট টেম্পলাররা তাদের নিরাপদে জেরুসালেমে পৌঁছে দিত। 1187 খ্রিস্টাব্দের দিকে মিশর ও সিরিয়ায় সুলতান গাজী সালাউদ্দিন নাইট টেম্পলারদের দুর্গগুলি একে একে অধিকার করে নেন। নাইট টেম্পলাররা জেরুসালেম নগরে প্রায় 75 বছর ধরে অবস্থান করেছিল। জেরুসালেম নাইট টেম্পলারদের কার্যক্রম ইউরোপের ধর্মীয় ইতিহাসের এক বিস্ময়কর, বিতর্কিত এবং অমীমাংসিত অধ্যায়। জেরুসালেম নগরে নাইট টেম্পলারদের ভূমিকা অনেকেই রহস্যময় বলে মনে করেন। অনেকে মনে করেন টেম্পল মাউন্ট থাকার সময় তারা টেম্পল মাউন্টের ধ্বংসস্তূপের ভিতর প্রাচীন মূল্যবান পাণ্ডুলিপি, ডেড সি স্ক্রোলের মতো পবিত্র পাত্র বা হলি গ্রেইল, যে পাত্রে যিশুর পবিত্র রক্ত ছিল, এবং প্রচুর ধন সম্পদ আবিষ্কার করেছিল। ইউরোপে দ্বাদশ শতকে নাইট টেম্পলাররা একটি অত্যন্ত সম্মানজনক অবস্থানে পৌঁছে গিয়েছিল। নাইট টেম্পলারদের প্রধানকে বলা হতো গ্র্যান্ড মাস্টার। ইউরোপে তারাই দাবা খেলার প্রচলন করে বলে মনে করা হয়। গ্র্যান্ড মাস্টারের অধীনে ছিল 3টি র্যাঙ্ক: নাইট, চ্যাপলাইন এবং সার্জেন্ট। তবে সঙ্ঘে নাইটদের ভূমিকাই ছিল প্রধান। সাদা জোব্বার উপর লাল লাতিন ক্রস ছিল তাদের প্রতীক। 1187 খ্রিস্টাব্দে মুসলিম সৈন্যদের কাছে পরাজয়ের আগ পর্যন্ত নাইট টেম্পলারদের কেন্দ্র ছিল জেরুসালেম। এরপর মুসলিম আক্রমণে প্রাবল্যে তারা তাদের কেন্দ্র এন্টিওখ, আক্রা, কাশেরা এবং সাইপ্রাস সরিয়ে নিতে বাধ্য হয়। তবে তাদের কার্যক্রম অব্যাহত ছিল। সে অর্থে তারা ইউরোপ জুড়ে বিশাল বিশাল সব দুর্গ এবং ক্যাথিড্রাল নির্মাণ করে, এবং এর ফলে ফ্রিমেসনদের সংস্পর্শে আসে। মেসনদের বিশেষ কারিগরি জ্ঞান, যে জ্ঞানকে আধ্যাত্মিক ভাবা হয়, হয়তো আজও জ্যামিতি তো কেবল গণিতের শাখা নয়, সে তো 700 পরমের পথের সন্ধান দেয়। এবং নাইট টেম্পলারদের নিজস্ব নিগূঢ় জ্ঞানের সংযোগ ঘটে, যে জ্ঞানের সমন্বয়ের ফলে পরবর্তীকালে ফ্রিমেসনারি গোষ্ঠী উদ্ভব হয়। ক্রুসেড পরাজিত হওয়ার পর নাইট টেম্পলারদের আর ফিলিস্তিনে লাতিন কিংডম অব জেরুসালেমের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ফুরিয়ে যায়। অবশ্য তাদের সঙ্ঘের অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত থাকে। তাদের ধর্মীয় রিচুয়াল বদলে গিয়েছিল, যা আদি খ্রিস্টানদের মতো রোমান ক্যাথলিক চার্চের অনুরূপ নয়, যারা বাফোমেত উপাসনা করত বলে ধারণা করা হয়। একজন আধুনিক কোর্ট বেকার অবশ্য মনে করেন বাফোমেত অর্থ সুফিয়া, যিনি ছিলেন প্রাচীন গ্রিসের জ্ঞানের দেবী, যাকে আবার যীশু খ্রিস্টের সময়কার মেরি ম্যাগডালিন মনে করা হয়। সুতরাং অনেকের মতে নাইট টেম্পলার মেরি ম্যাগডালিনের উপাসনা করত। এছাড়া সংঘটি সম্পদশালী হওয়ায় তাদের বিলাসবহুল জীবন ইউরোপের শাসক শ্রেণীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাইট টেম্পলারদের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযোগ উঠেছিল, বিশেষ করে যৌন বিকৃতির অভিযোগ। ফ্রান্সের রাজা তখন 5ম ফিলিপ দ্য ফেয়ার, শাসনকাল 1285 থেকে 1314 খ্রিস্টাব্দ। তিনি দেউলিয়া হয়ে গিয়েছিলেন এবং নাইট টেম্পলারদের থেকে ঋণ করেছিলেন। নাইট টেম্পলারদের গ্র্যান্ডমাস্টার জ্যাক দ্য মোলের জিজ্ঞাসাবাদ চলছে। 7 বছর আনুমানিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়। তার আগে সে স্বীকার করে যে সে বাফোমেত নামে শয়তানের উপাসনা করত। রোমান ক্যাথলিক পোপ যে সময় 5ম ক্লিমেন্ট, ফ্রান্সের রাজা 5ম ফিলিপ দ্য ফেয়ার, পোপ 5ম ক্লিমেন্টকে নাইট টেম্পলারদের বিরুদ্ধে খ্রিস্টবিরোধী কার্যক্রম
বিশেষ করে শয়তান বাফুমেত উপাসনার অভিযোগ আনতে বলেন। 1307 খ্রিস্টাব্দে 13 অক্টোবর ভোরবেলায় গ্র্যান্ডমাস্টার জ্যাক দ্য মোলেই সহ ইউরোপ জুড়ে শতাধিক গ্রেপ্তার করা হয়। এতে সমগ্র ইউরোপে তোলপাড় পড়ে যায়। দিনটি 1307 খ্রিস্টাব্দের 13 অক্টোবর ছিল বলে ফ্রাইডে দ্য 13কে আনলাকি বলা হয়। গ্র্যান্ডমাস্টার জ্যাক দ্য মোলেই এবং অন্যান্য শতাধিক নাইট টেম্পলারকে জিজ্ঞাসাবাদের পর আগুনে পুড়িয়ে মারা হয়। 1312 খ্রিস্টাব্দে নাইট টেম্পলারদের সংঘটি নিষিদ্ধ ঘোষণা করে চার্চ। ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপ দ্য ফেয়ার এবং ক্যাথলিক চার্চ তাদের সম্পদ কুক্ষিগত করে। কয়েকজন নাইট টেম্পলার রাষ্ট্রীয় নির্যাতন থেকে বেঁচে যায়। 1717 খ্রিস্টাব্দে লন্ডনে ম্যাসনদের ইউনাইটেড গ্র্যান্ড লজ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। রবিনসন মনে করেন তার আগ পর্যন্ত নাইট টেম্পলারদের সংঘটি স্কটিশ স্টোনমেসনদের মধ্যে টিকে ছিল। এরপর ইউরোপে সামাজিক পরিবর্তন আসে, ফলে নাইট টেম্পলারদেরও সংঘেও আমূল পরিবর্তন আসে। রোজনিল চ্যাপেল 15 শতকের মধ্যভাগে অর্থাৎ নির্যাতনের 100 বছর পর রোজলিন এর প্রথম আল নির্মাণ করেন। এদের সঙ্গে স্কটিশ ফ্রিম্যাসনারিদের সম্পর্ক ছিল বলে মনে করা হয়। তো যা বলছিলাম, এবার একটু 14 শতকের দিকে তাকাতে হবে। আমাদের 14 শতকে তাদের উপর ধর্মদ্রোহিতার অভিযোগে গির্জা এবং রাষ্ট্রের খড়গ নেমে আসে। তা সত্ত্বেও তাদের অনেকেই স্কটল্যান্ড এবং অন্যত্র পালিয়ে যেতে পেরেছিল। ফেরারি নাইট টেম্পলাররা স্কটিশদের কুটিরে অর্থাৎ লজে আশ্রয় নেয়। তারা মেসনদের আনুগত্য শিখায়, কিভাবে মেসনদের হাতিয়ারগুলি প্রতীক হিসেবে ধরে নিয়ে এভাবে নাইট টেম্পলার সংঘটি এক নতুন রূপ নেয়। স্কটল্যান্ডে রোজলিন নামে একটি গ্রাম আছে। সেই গ্রামে 15 শতকের মধ্যভাগে নির্মিত একটি গির্জায় সেই রূপান্তরের ছাপ স্পষ্ট। এই প্রতীকটি 1934 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের $1 বিলের উপর ছাপা হয়েছিল। মার্কিন $1 বিলের উপর পিরামিডের ছবি। প্রাচীন মিশনদের নিগুড় এবং রহস্যময় কারিগরি জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে মধ্যযুগ পৌঁছেছিল। মধ্যযুগের ক্যাথিড্রাল এবং দুর্গ নির্মাণকারী মেসনরা সেই জ্ঞান প্রয়োগ করেছিল। খ্রিস্টপূর্ব 3 শতকের গ্রিক গণিতবিদ ইউক্লিডের গভীর প্রজ্ঞায় জারিত হয়ে তাদের কাছে পৌঁছেছিলেন। মধ্যযুগের ইউরোপে ক্যাথিড্রাল নির্মাণের যুগে মেসনরা ছিল স্বাধীন। এর অর্থ তারা ইউরোপের যে কোনো অঞ্চলে সীমান্ত অতিক্রম করে চলে যেতে পারত। তারা নিজেদের মধ্যে বিশেষ সংকেত ব্যবহার করত। এর অন্যতম হলো করমর্দন। অবশ্য তাদের করমর্দন ছিল ভিন্ন ধরনের। এর কারণ আছে। আমি প্রথমেই বলেছি যে হাইরাম আবিব এর হত্যাকাণ্ডটি ঘটেছিল দুপুরবেলায়। খুনিরা তার মৃতদেহ রাবিশের নিচে লুকিয়ে রাখে এবং রাত্রে অত্যন্ত গোপনে নিকটবর্তী এক পাহাড়ে সমাহিত করে। পরের দিন খুনিরা ধরা পড়ে এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে রাজা সলোমনের কানে যায়। তিনি কারিগরদের নিয়ে পাহাড়ে যান। তারপর কারিগররা হাইরাম আবিবকে কবর থেকে টেনে তুলতে ব্যর্থ হলে রাজা সলোমন প্রবল বিক্রমে সিংহের থাবায় হাইরাম আবিবকে কবর থেকে টেনে তোলেন এবং জাদুকরী শক্তিতে নবজীবন দান করার চেষ্টা করেন। এই টেনে তোলার বিশেষ ধরনের কারণেই মেসনদের করমর্দন ছিল ভিন্ন ধরনের। আমাদের মনে রাখতে হবে, মধ্যযুগের মেসনদের কাছে রাজা সলোমন এবং হাইরাম আবিব ছিলেন আদর্শ স্থানীয়। রাজা সলোমনের গ্রিপ ভিন্ন ছিল বলেই মেসনদের গ্রিপও ভিন্ন ধরনের। বর্তমানকালেও ফ্রিমেসনদের গ্রিপ ভিন্ন ধরনের, যা ওই গোষ্ঠীর বাইরে সাধারণ মানুষ ব্যাপক কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করে। স্কটল্যান্ডের জেডবরো ক্যাথিড্রাল
মধ্যযুগের মেসনদের এক অনন্য সৃষ্টি। একটু আগেই উল্লেখ করেছি, প্রামিড যুগের প্রাচীন মেসনদের নিগুড় এবং রহস্যময় কারিগরি জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে মধ্যযুগ পৌঁছেছিল। মধ্যযুগের ক্যাথিড্রাল এবং দুর্গ নির্মাণকারী মেসনরা সেই জ্ঞান প্রয়োগ করেছিল। ফ্রিমেসনরা ছিল দরিদ্র তবে জ্ঞানী। তাদের হৃদয়ে ছিল জ্ঞানের আলো। তারা লজে বসে নানা বিষয়ে আলোচনা করত। এর মধ্যে অন্যতম ছিল মহাবিশ্বের মাস্টার মেসন, ঈশ্বর, গণিত এবং তার অপার বিস্ময়। কখনো প্রাচীন পিরামিডের স্থাপত্য কৌশল, কখনো বা খ্রিস্টপূর্ব 10ম শতকে জেরুজালেমে নির্মিত টেম্পল অফ সলোমনের মাস্টার মেসন হাইরাম আবিব। মধ্যযুগের ফ্রিমেসনদের সমাজ গোপনকৃত্য বা রিচুয়াল ছিল বলে মনে করা হয়। এই গোপনকৃত্য এদের মধ্যে আগে থেকেই প্রচলিত ছিল নাকি বিষয়টি নাইট টেম্পলাররা প্রচলন করেছিল সে বিষয়ে প্রকৃত তথ্য জানা যায়নি। মধ্যযুগের মেসনরা 16 শতকে গঠন করেছিল সংঘ। সেই গিল্ডে ছিল গণতন্ত্র এবং সাম্য। মাস্টার মেসনকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করা হতো। গিল্ডের সদস্যরা সহযোগী কারিগরদের ভালো মন্দের খোঁজখবর নিত, কেননা তৎকালীন মধ্যযুগীয় রাষ্ট্রটি কল্যাণমূলক ছিল না। কোনো মেসন অসুস্থ হলে বা মৃত্যুবরণ করলে কোনো ধরনের রাষ্ট্রীয় সাহায্য ছিল না। সুতরাং মেসনদের গিল্ড তহবিল গঠন করা হয়েছিল। পরবর্তীতে মেসনদের লজে যোগ দিয়েছিল একদল স্বশিক্ষিত এবং জ্ঞান অনুরাগী আলোকিত মানুষ, পরবর্তীতে যাদের বলা হয় স্পেকিউলেটিভ মেসন। এই আলোকিত মানুষগুলো জেন্টলম্যান মেসন নামেও পরিচিত ছিল। কিন্তু মেসনদের লজে সেই সব স্বশিক্ষিত এবং জ্ঞান অনুরাগী আলোকিত মানুষদের যোগ দেওয়ার কি কারণ? মেসনদের লজগুলি ছিল অনেকটা আজকের যুগের পাঠচক্রের মতো, যেখানে জ্ঞান চর্চা হতো। ফ্রিমেসনদের প্রতীক ছিল কম্পাস এবং স্কোয়ার, এবং এর মানেই সহজেই বোঝা যায়। ফ্রিমেসনরা মনে করে ঈশ্বর হলেন মহাবিশ্বের গ্র্যান্ড আর্কিটেক্ট এবং জ্যামিতির জ্ঞান ব্যতীতই স্থাপত্যবিদ্যা সম্ভব নয়। মধ্যযুগে সমগ্র ইউরোপ ছিল খ্রিস্টীয় গির্জার কঠোর নিয়ন্ত্রণে। তারা এক বিশেষ ধরনের সত্য লালন করত। সেই সত্যের বাইরে তারা কোনো ভিন্নমত সহ্য করত না। কিন্তু মানব মন কৌতূহলী বলেই সে প্রতিষ্ঠিত সত্যকে নেড়েচেড়ে দেখতে চায়। কাজেই 16 এবং 17 শতকের ইউরোপের একদল স্বশিক্ষিত জ্ঞান অনুরাগী মানুষ বাস্তব জগতের বাস্তব ব্যাখ্যায় অনুসন্ধানে ব্রতী হয়। ইউরোপের ওই যুগটি জ্ঞানদীপ্তির যুগ হিসেবে চিহ্নিত, যে যুগে গির্জে পিতাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বজগৎ দেখার দৃষ্টিভঙ্গিটি আমূল বদলে গিয়েছিল। জ্ঞানদীপ্তি যুগের সেই সব আলোকিত সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত মেসন লজে যেতেন। অশিক্ষিত মেসনরা যে নিগুড় জ্ঞানের চর্চা করত, সেই জ্ঞানের বিষয়টি বুঝতে চাইলেন ঐতিহাসিক এবং যৌক্তিক চিন্তার প্রেক্ষাপটে। এভাবে প্রাচীন প্রজ্ঞা এবং আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছিল এবং ইউরোপে একটি সমাজ বিপ্লব হয়ে উঠল আসন্ন। জ্ঞানদীপ্তির যুগে নিউটন গির্জা কর্তৃক প্রতিষ্ঠিত সত্য অস্বীকার করে নিজস্ব বুদ্ধি এবং যুক্তিবোধের উপর প্রকৃতি ও বিশ্বজগৎকে বোঝার চেষ্টা করলেন। অ্যালকেমি বিষয়ে নিউটনের গভীর কৌতূহল ছিল। তিনি ফিলসফার্স স্টোন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি মনে করতেন খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতে নির্মিত জেরুজালেম টেম্পল অফ সলোমনের নকশার বিন্যাসে ফিলোসফার্স স্টোন তৈরির ইঙ্গিত রয়েছে। নিউটন এক্ষেত্রে ব্যর্থ হলেও একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার যে টেম্পল অফ সলোমনের স্থাপত্য রীতি এবং এর প্রধান স্থপতি বা মাস্টার মেসন বারবার ইউরোপের ইতিহাসে আলোচিত হয়েছেন। টেম্পল অফ সলোমন নিউটন নানাভাবে এই প্রাচীন উপাসনালয়ের জ্যামিতিক বিন্যাস বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। ইউরোপীয় রাজনীতির উপর জ্ঞানদীপ্তির যুগের অনিবার্য প্রভাব পড়েছিল
1649 খ্রিস্টাব্দে স্বৈরাচারী ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর পার্লামেন্ট বা আইনসভার ভূমিকা হয়ে ওঠে মুখ্য। রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করে ইংল্যান্ডে রিপাবলিক গঠন করা হয়। রাজা চতুর্দশ লুই শাসিত ফ্রান্স এবং ইউরোপের অন্যত্র নিরঙ্কুশ রাজতন্ত্রের ভিত কেঁপে ওঠে। একই সঙ্গে জ্ঞানদীপ্তির যুগে আলোকিতগণের উপর নেমে আসে রাষ্ট্রের নির্যাতন। স্বাধীন চিন্তা গির্জা এবং গির্জার পৃষ্ঠপোষক রাজতন্ত্রের অন্তরায় বলে গির্জা রাজতন্ত্রের পক্ষ অবস্থান নেয়। গির্জার নির্যাতন, যাকে ইনকুইজিশন বলে, সেটি অবশ্য আরও আগে থেকেই অব্যাহত ছিল। জ্ঞানদীপ্তির যুগের আলোকিতগণ রাষ্ট্র ও গির্জার পৃথকীকরণের সঙ্গত দাবি তুলেছিল। এখানে তারা লুকিয়ে প্রাণ বাঁচাতে চাইল। ফ্রিম্যাসনদের লজ হয়ে উঠেছিল তাদের নিরাপদ আশ্রয়। এর আগেই ফ্রিম্যাসনদের গণতন্ত্র এবং সাম্যের বোধ তাদের আকর্ষণ করেছিল। আচ্ছা, তোমরা কি ইলুমিনাতির নাম শুনেছ? ডক্টর অপু জিজ্ঞেস করলেন। জি, ড্যান ব্রাউনের বইয়ে পড়েছিলাম। গুড। তো নির্ঝর সাহেব, আপনি কি জানেন? না, এসব ব্যাপারে আমি একদম নতুন। তো ফ্রিম্যাসনের সাথে আর একটি যে গুপ্ত সংঘের নাম লুকিয়ে আছে সেটা হলো ইলুমিনাতি ফ্রিম্যাসনারি গোষ্ঠীর সঙ্গে ইলুমিনাতি নামে আর একটি গুপ্ত গোষ্ঠীর সম্পর্ক অত্যন্ত গভীর, যে কারণে বলা হয় দ্য ফ্রিমেসন অ্যান্ড দ্য ইলুমিনাতি আর হ্যান্ড ইন গ্লোভ। কাজেই ইলুমিনাতি গোষ্ঠীর উত্থান, ইতিহাস ও উদ্দেশ্য সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে ফ্রিমেসনারি গোষ্ঠী সম্বন্ধে স্বচ্ছ ধারণা গড়ে উঠবে না। এ কারণেই এখন আলোচনার বিষয় ইলুমিনাতি।